তো হে স্টুডেন্ট, আমি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা পড়ব ইউরোপ মহাদেশ। তো ইউরোপ মহাদেশ যে চ্যাপ্টারটা আছে, এটা হচ্ছে ক্লাস 7-এর একটি চ্যাপ্টার, যেই চ্যাপ্টারটি ফাইনাল পরীক্ষার মধ্যে আসে। ঠিক আছে, তো প্রথমে আমরা ইউরোপ মহাদেশের ম্যাপটি দেখে নিই। তো ইউরোপ মহাদেশের ম্যাপটি হচ্ছে এরকম দেখতে, দেখে নাও। যতগুলো তোমরা রঙিন রঙিন দেশ দেখতে পাচ্ছ এই ছবির মধ্যে, সবগুলি কি দেশ। ঠিক আছে, যেমন তোমরা রাশিয়া নাম শুনেছো, ঠিক আছে, ইউক্রেন নাম শুনেছো, তারপর ফ্রান্স নাম শুনেছো, ঠিক আছে, স্পেন নাম শুনেছো, পর্তুগাল নাম শুনেছো, ঠিক আছে, পোল্যান্ড নাম শুনেছো, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, জার্মানি, ইটালি, ঠিক আছে, তারপর লন্ডন, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, এগুলি সব কি ইউরোপ মহাদেশের দেশ। ঠিক আছে, এই সব ছোট ছোট দেশগুলি নিয়ে ইউরোপ মহাদেশ সৃষ্টি হয়। ঠিক আছে, তো দেখা যাক প্রথমে কি কি আছে। তো ইউরোপ মহাদেশের মধ্যে শিল্প বিপ্লব হয় প্রথম। ঠিক আছে, তারপর ইউরোপ মহাদেশের মধ্যে একটি সুন্দর পর্বত রয়েছে, তার নাম হচ্ছে আল্পস পর্বতমালা। ঠিক আছে, ইউরোপে রয়েছে পিসার মিনার, যেটা তোমরা ইউটিউবে অনেকবার দেখেছো, আইফেল টাওয়ার, যেটা সবাই নাম শুনেছো। ঠিক আছে, তারপর হচ্ছে অসমৃদ্ধ শক্তিশালী ইউরোপ। ঠিক আছে, আধুনিক শহর। পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশের নাম হচ্ছে ইউরোপ মহাদেশ, যেখানে জ্ঞান, বিজ্ঞান, সাহিত্যিক, সংস্কৃতি, শিল্পী, প্রযুক্তি, গবেষণা অত্যন্ত উন্নত এবং সমৃদ্ধ। তো 16শ শতাব্দীতে এই মহাদেশের উপসাহী নাবিকদের ভৌগোলিক অভিযানের কারণে পৃথিবীর অচেনা অনেক দেশ মহাদেশ সন্ধান পাওয়া যায়। ঠিক আছে, শিল্প বিপ্লব এবং আধুনিক যন্ত্র নির্ভরের সভ্যতার বিকাশ এই মহাদেশে প্রথম হয়েছিল। এই মহাদেশের বেশ কিছু দেশ, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, হল্যান্ড, ফ্রান্স থেকে সারা পৃথিবীতে বাণিজ্যিক অভিযান হয়েছিল। ফলে এই সময় পৃথিবীর বেশিরভাগই দেশ এইগুলি উপনিবেশ ছিল। ঠিক আছে, এবার দেখি ইউরোপ মহাদেশের সীমা। তো ইউরোপ মহাদেশের সীমা হচ্ছে 35 উত্তর অক্ষাংশে এবং 71 ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং 24 পশ্চিম দ্রাঘিমা এবং 65 পূর্ব দ্রাঘিমা। ঠিক আছে, তো পূর্ব এশিয়ার ও কাস্পিয়ান সাগর। তো পূর্বে কি আছে? এই মহাদেশের পূর্ব দিকে আছে এশিয়ার কাস্পিয়ান সাগর, আর পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর, আর বিষবে উপসাগর রয়েছে উপরে। ঠিক আছে, আর উত্তর সাগর রয়েছে উত্তর সুমেরু সাগর, শ্বেত সাগর এবং বাল্টিক সাগর, এবং দক্ষিণে কি রয়েছে? জিব্রাল্টার প্রণালী, ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর। দেশের সংখ্যা হচ্ছে 56টি। বিখ্যাত শহরের নাম হচ্ছে লন্ডন, প্যারিস, রোম, বার্লিন, এগুলি। ঠিক আছে, তো স্টুডেন্ট এই লাইনগুলিতে ভালো করে মন দিও, কারণ এই লাইনগুলি থেকে তোমাদের এক্সামের মধ্যে কোশ্চেন আসবে। ঠিক আছে, তো ইউরোপ মহাদেশের আয়তনে ছোট হলেও প্রাকৃতিক বিবেচনা কোনো অভাব নেই। ঠিক আছে, দক্ষিণে ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চল। ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চল মানে হচ্ছে ভূমধ্যসাগরীয় মানে হচ্ছে ঠান্ডা জায়গা। ঠিক আছে, যেখানে আমরা নানা ধরনের ফলের গাছ দেখতে পারি, যেমন আপেল, কমলালেবু, এগুলো, নাশপাতি, এগুলো। থেকে উত্তর সাগরের ত্রিভূমি এবং পূর্বে ইউরাল পর্বত থেকে পশ্চিম আন্টার্কটিক সাগরের উপকূলীয় পর্যন্ত বিভিন্ন প্রান্তে তুষার ঢাকা পর্বত। তুষার বলতে এখানে বলা হয়েছে বরফে ঢাকা পর্বত। বিস্তৃত সমভূমিও রয়েছে, গভীর পাইন বন রয়েছে। ঠিক আছে, ইউরোপ বেশিরভাগই অঞ্চল সমভূমি হলেও উঁচু মালভূমি, নিচু পর্বতমালা অঞ্চল রয়েছে। দক্ষিণাত্যে পর্বত্য অঞ্চলের মাঝে রয়েছে আল্পস পর্বতশ্রেণী। আল্পসের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মবলা। ঠিক আছে, মবলা, যেটা 4808 মিটার।
ফ্রান্স সুইজারল্যান্ড সীমান্তে অবস্থিত। আল্পস থেকে শিরাসের মতো বিভিন্ন দিক প্রসারিত হয়েছে পিরেনিজ, ঠিক আছে, পিরেনিজ ফ্রান্স স্পেন সীমান্তে। সিয়েলা নেভাদা আর হচ্ছে ক্যান্ড্রোভিয়ান স্পেন, অ্যাপেলনাইন ইটালি, তারপর হচ্ছে ডিনারিক আলপস সাইবেরিয়া, তারপর হচ্ছে আলবানিয়া, পিন্ডাস গ্রিস, রোডপ বুলগোরিয়া টার্কি, তারপর হচ্ছে বলক্যান ককেশাস বোহেমিয়া প্রকৃতি পর্বতশ্রেণী। ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি মাউন্ট এলবুর্স, যেটা ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। বলতে যদি কোশ্চেন আসে পরীক্ষার মধ্যে যে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, মাউন্ট এলবুর্স, যেটা ককেশাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। বহু নদীর উপস্থিতিতে হয়েছে এই আল্পস পর্বতমালা। এদের মধ্যে রোন, পো, দানিউব ইত্যাদি নদী দক্ষিণের প্রবাহিত হয়েছে। উপর দিকে শিন, রাইন, এলপ প্রকৃতি নদী আল্পসের উত্তর মালভূমির অঞ্চলকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। উত্তরে বিশাল সমভূমি অঞ্চল প্রবেশ করেছে। স্পেনের মতে ফ্রান্সের সেন্টার ম্যাফিক, রাশিয়ার ডন ম্যাফিক, এরকম, ঠিক আছে। বিচ্ছিন্ন মালভূমি উদাহরণ হচ্ছে পূর্বের ইউরাল পর্বতমালা থেকে শুরু হয়ে বিচ্ছিন্ন মালভূমি উদাহরণ হচ্ছে পূর্বের ইরাল পর্বত থেকে শুরু হয়েছে, উত্তরে বিশাল সমভূমি রাশিয়া, বেলজিয়াম, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডের মধ্যে দিয়ে প্রসারিত হয়েছে আন্টার্কটিক মহাসাগর, ঠিক আছে। উপকূলের শেষে হয়েছে। এখানকার গড় উচ্চতা প্রায় 180 মিটার উঁচু। এই পিঙ্ক কালারটার যে সেটা আছে এটা পড়ে নেই, এটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে। তোমরা জানো কি ইউরোপের ফিনল্যান্ডে প্রায় 35,000 চেয়েও বেশি হ্রদ থাকার জন্য একে হাজার হ্রদের দেশ বলা হয়। যদি পরীক্ষাতে আসে যে হাজার হ্রদের দেশ কাকে বলা হয়, হ্রদ বলতে এখানে ঝিলকে বোঝানো হয়েছে বা কোনো পুকুরকে বোঝানো হয়েছে। তো হাজার হ্রদের দেশ কাকে বলা হয়, ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ, ঠিক আছে। পূর্বের ডলডাই, ঠিক আছে, ও অন্য পাহাড়ি অঞ্চলের উচ্চতা কিছুটা বেশি। এই ডলভাই পাহাড়ি অঞ্চলের উৎপন্ন হয়েছে ভলগা, ডন, নিপার প্রকৃতি নদী। এই সমভূমি অনেক জায়গায় আবার হিমবাহের ক্ষয়ের ফলে বা ভূমির ধসের ফলে বড় বড় হ্রদ তৈরি হয়েছে, যেমন লেডোগা। ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি, লেডোগা। সমভূমি উত্তর পশ্চিম নেদারল্যান্ডের সামুদ্রিক অববৃত এলাকার ভরাট করে তৈরি করেছে পোল্ডার ভূমি, ঠিক আছে, পোল্ডার ভূমি। ইউরোপের উত্তর পশ্চিমে ফিনল্যান্ডের, সুইডেন, নরওয়ে ও আইসল্যান্ডের প্রাচীন পর্বত অঞ্চল দেখা যায়। নরওয়ের ডোভারফেল, ব্রিটিশ যুক্তরাষ্ট্রের গাম্পিয়ান এখানকার উল্লেখযোগ্য পর্বত। ইউরোপের দক্ষিণ ভূমধ্যসাগরীয় অঞ্চলের ইটালির ভিসুভিয়াস, সিসিলি দ্বীপের এটনা দ্বীপের সমৃদ্ধি এবং আয়ারল্যান্ডের ক্লাফওয়ালা, হেকলা বেশ কয়েকটি আগ্নেয়গিরি দেখা যায়, ঠিক আছে। তো এখানে নিচে কিছু ইউরোপ মহাদেশের নদীগুলি এখানে দেখানো হয়েছে ম্যাপের মাধ্যমে। যেমন দেখতে পারবো এখানে লেখা আছে সুখনা, ভলগা, ওকা, ডন, নিপার, ঠিক আছে। এগুলো তোমরা পড়তে পারো, কারণ যদি কোশ্চেন আসে যে ইউরোপ মহাদেশের 5টি নদীর নাম বলো, তখন তোমরা এগুলো নাম বলতে পারবে, ঠিক আছে।
তো এখানে ইউরোপ মহাদেশের কিছু ইম্পর্টেন্ট নদীর নাম দেওয়া আছে, যেমন কি 1 নম্বর হচ্ছে সিন, যেটা 7,077 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রান্সের দীর্ঘতম নদী, ঠিক আছে। রাইন নদীর নাম দেওয়া আছে ভিস্চুলা, রোন, দানুব, ভলগা, নিপার। এবার আমরা পড়ব ইউরোপ মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ, ঠিক আছে। সাধারণভাবে ইউরোপ মহাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতিক, ঠিক আছে। যদি অঞ্চল ভেদে বৈচিত্র্য চোখে পড়ে, প্রায় সারা বছরই এই মহাদেশের কোনো না কোনো অংশে বৃষ্টিপাত হয়, অক্ষাংশগত কারণে আবার দক্ষিণে। এই যে তোমরা দেখতে পাচ্ছ জলবায়ু, ঠিক আছে। এই যে গ্রে কালারটি আছে, প্রথমে গ্রে কালার মানে হচ্ছে যে তুন্দ্রা জলবায়ু, ঠিক আছে। পিঙ্ক কালারটা মানে হচ্ছে উপমরু জলবায়ু। তারপর হচ্ছে ব্রাউন কালার, একটু হালকা অরেঞ্জ কালারটা হচ্ছে পশ্চিম ইউরোপিয়ান জলবায়ু। ইয়েলো কালারটা হচ্ছে মহাদেশীয় তৃণভূমি জলবায়ু। আর ব্রাউনটা হচ্ছে ডিপ অরেঞ্জটা হচ্ছে পর্বত্য জলবায়ু। আর একদম ব্রাউনটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। তো থেকে উত্তরে উষ্ণতা কমতে থাকে। গ্রীষ্মকালে যখন দক্ষিণে পূর্বাংশে উষ্ণতা থাকা গড় 27 ডিগ্রি সেলসিয়াস, তখন উত্তর সীমানে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, ঠিক আছে। এই সময় বায়ুচাপ বলয়গুলি উত্তরে সরে যায় বলে দক্ষিণের ইউরোপের শুষ্ক উত্তর ও পূর্ব আয়তন বায়ু এবং বাকি অঞ্চলের আর্দ্রতা পশ্চিম বায়ু প্রবাহিত হয়। শীতকালে উত্তর আন্টার্কটিক স্রোতের প্রভাবে পশ্চিমোত্তরের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে পূর্বাংশে তা যথেষ্ট কমে যায়। আর উত্তর পূর্ব সীমান্ত তা আরও কমে গিয়ে হিমাঙ্কের অনেক নিচে -14 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, ঠিক আছে। মানে উপরে যদি গরম হয় তাহলে নিচে ঠান্ডা, আর নিচে যদি ঠান্ডা হয় উপরে গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে। দুটি মানচিত্রের মধ্যে কি কোনো মিল খুঁজে পাচ্ছ? অনেক মিল খুঁজে পাচ্ছি, দেখেছো তোমরা? এই দেখো, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। নেক্সট, উষ্ণতা ও বৃষ্টিপাতের আঞ্চলিক তারমুক্ত ভিত্তিতে বিভিন্ন জলবায়ু অঞ্চলের ভাগ করা যায়। স্বাভাবিক উদ্ভিদের প্রধানত জলবায়ু নির্ভর, তাই উদ্ভিদ অঞ্চল এবং জলবায়ু অঞ্চলের সীমারেখার মধ্যে মিল পাওয়া যায়। তুন্দ্রা জলবায়ু হচ্ছে ইউরোপের উত্তরে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং রাশিয়া বিস্তীর্ণ এলাকায় প্রায় সারা বছর তীব্র শীতল আবহাওয়া ও তুষারপাতের কারণে ভূমি 9 থেকে 10 মাস বরফাবৃত থাকে। গ্রীষ্মকালে যখন 2 থেকে 3 মাস ভূমি বরফমুক্ত থাকে, তখন মস, লিচেন ইত্যাদি নানা ধরনের ছোট ফুলের গাছ জন্মায়, ঠিক আছে। উপমেরু জলবায়ু সলরীয় অরণ্য, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে ও রাশিয়ার কিছু অংশে এই জলবায়ু লক্ষ্য করা যায়। এখানে ভূমি প্রায় 6 থেকে 8 মাস বরফে ঢাকা থাকে, আর গ্রীষ্মকালে অল্প বৃষ্টিপাতে, শীতকালে তুষার এখানকার জলবায়ু বৈশিষ্ট্য। এর পরিবেশে পাইন, লার্চ, ফার, বার্চ, অলডার প্রকৃতি নরম কাঠের সরলবর্গী বনভূমি গড়ে ওঠে। এই বনভূমি পূর্ব দিকে প্রসারিত হয়ে পৃথিবীর বৃহত্তম তৈগা বনভূমি মিশেছে। এখানকার গ্রীষ্মকালে 4 থেকে 5 মাস তাপমাত্রা থাকে 10 ডিগ্রি সেলসিয়াস। তার শীতকালে 7 থেকে 8 মাস তাপমাত্রা থাকে -25 ডিগ্রি সেলসিয়াস থেকে -35 ডিগ্রি সেলসিয়াস। ভাবো কত ঠান্ডা। 3 নম্বর হচ্ছে পশ্চিম ইউরোপিয়ান জলবায়ু। তারপর হচ্ছে নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য।
উত্তর পশ্চিম ইউরোপের ব্রিটিশ যুক্তরাষ্ট্র, পশ্চিম ফ্রান্স, জার্মানি, পশ্চিম ব্যস্ত হল্যান্ড, ডেনমার্ক, তারপর হচ্ছে বেলজিয়াম এবং নরওয়ে কিছু অংশে এই জলবায়ু দেখা যায়। এখানকার অরণ্যের নরম কাঠের সরবরাহের কাছে সঙ্গে শক্ত কাঠের পর্ণমোচী গাছপালা জন্মায়। ওক, ম্যাপল, অলডার, উইলো প্রকৃতি গাছ এখানে দেখা যায়। গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি হয়ে যায়। শীতকালে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। সারা বছর বৃষ্টি হয়, তবে শীতকালে এর পরিমাণ বেশি। বার্ষিক বৃষ্টিপাত প্রায় 150 সেমি। ঠিক আছে, এবার হচ্ছে ভূমধ্য মহাসাগরীয় জলবায়ু। তো ইউরোপের দক্ষিণে যেমন ইটালি, স্পেন, ফ্রান্স, গ্রিস দেশের মধ্যে ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চল জলবায়ু দেখা যায়। এখানকার শীতকালে বৃষ্টি হয়। জলপাই, ডুমুর, ওক, সিডার গাছ দেখা যায়। আঙ্গুর ও কমলালেবু এখানে প্রচুর পরিমাণে জন্মায়। গ্রীষ্মকালে উষ্ণতা প্রায় 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে প্রায় 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 40 থেকে 75 সেমি। এবার হচ্ছে মহাদেশীয় জলবায়ু স্তূপের তৃণভূমি। তো ইউরোপের মধ্যে ও পূর্বাংশে রাশিয়ার ও ইউক্রেনের এই জলবায়ু দেখা যায়। এখানে বৃষ্টিপাত কম হলে বলে তৃণভূমির তৈরি হয়। এই অঞ্চলের তৃণভূমি স্টেপ নামে পরিচিত। তবে নদীর ধারে যেখানে জল বেশি পাওয়া যায় সেখানে উইলো, এলাম্প, ম্যাপল প্রকৃতি গাছ জন্মাতে দেখা যায়। গ্রীষ্মকালে উষ্ণতা প্রায় 20 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াস দেখা যায়। শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামে। বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 50 সেমি। বর্তমান স্টেপ অঞ্চলের বেশিরভাগই স্থান পরিষ্কার করে কৃষিকাজ করা হচ্ছে। ঠিক আছে, জার্মানির রাইন ও তার দুই উপনদী রুর ও লিপের সংগঠিত কয়লা খনির কেন্দ্র গড়ে উঠেছে। ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিল্প রুর শিল্প। ঠিক আছে, এই শিল্পের উত্তরে লিপে নদী, দক্ষিণে রুর, পশ্চিম রাইন নদী প্রবাহিত হয়েছে। তার পূর্ব সীমানা রয়েছে শয়ারল্যান্ড উচ্চভূমি। অঞ্চলের ক্ষেত্রফল প্রায় 4600 বর্গ কিলোমিটার। হিমবাহ ও সঞ্চয় কার্যের ফলে এই অঞ্চল সৃষ্টি হয়েছে। ভূপ্রকৃতি সামান্য ঢেউ খেলানো। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ছোট ছোট টিলা দেখা যায়। সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা প্রায় 240 মিটার এর মতো। রুর অঞ্চলের প্রধান নদীর নাম হচ্ছে রাইন নদী। নদীর দক্ষিণে কোলন শহরের কাছে রুর অঞ্চলের প্রবেশ করে পশ্চিম সীমানার বরাবর প্রবাহিত হয়েছে। রুর এবং লিপে এই দুটি নদীর এই অঞ্চল পূর্ব দিকে থেকে প্রবাহিত হয়েছে রাইন নদীতে মিশেছে। নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে উর্বর পলিমাটি দেখা যায়। আর দক্ষিণে চারনোজেম ও উত্তরের পটসল মাটি দেখা যায়। তো স্টুডেন্ট, তোমাদের ইউরোপ মহাদেশের সম্পূর্ণ চ্যাপ্টার আমি করিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা যদি কিছু বুঝতে না পারো তোমরা একটু পড়ে নিতে পারো স্ক্রিনশট নিয়ে। তো এরকম ভূগোলের ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।